আমরা বৈশ্বিকভাবে এখন একটা বড় অস্থির সময়ে ভেতর দিয়ে যাচ্ছি। এই অস্থিরতা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক যেমন আছে, তেমনি পরিবেশগত ব্যক্তিগতভাবেও অনেক বড় ধরনের অস্থিরতার ভেতর দিয়ে আমরা গেছি এবং যাচ্ছি। এর প্রতিফলন আমাদের ব্যক্তিগত জীবনে ভীষণভাবে আছে। এই অস্থিরতা সবাই হয়, বিভিন্ন সময় অস্থির হয় এবং আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ, একটা মানসিক স্টেট হচ্ছে অস্থিরতা। কিন্তু এমনটা যদি হয় যে এই অস্থিরতাটা থেকে আমি আসলে কখনো বেরিয়ে হতে পারছি না এবং আমার মাঝে একটা চিরস্থায়ী অস্থিরতা দেখা দিয়েছে, সে বিষয়টি কেমন? হ্যাঁ দর্শক, এরকমটাও হয় এবং আজ আমরা এই বিষয় নিয়েই কথা বলবো, চিরস্থায়ী অস্থিরতা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেন্টাল হেলথ প্রফেশনাল, খাদিজা মৌরি। মৌরি, তোমাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপু, আমাকে এখানে ইনভাইট করার জন্য। কেমন আছো? আছি, ভালো আছি। তো এই যে যেটা বলছিলাম যে চিরস্থায়ী অস্থিরতা, পারপেচুয়াল লিম্বো, এই একটা টার্ম, এখন আমরা এই টার্মটার সাথেও পরিচিত হচ্ছি এবং বিভিন্ন কারণেই আসলে এই জিনিস শুরু হয়েছে। আমরাও নতুন নতুন টার্মের সাথে এখন পরিচিত হচ্ছি। অস্থির আমরা সবাই হই, প্রতিদিন হই, আবার নিজেদেরকে শান্ত করতে পারি, কিন্তু চিরস্থায়ীভাবে অস্থির হয়ে যাওয়া, এই বিষয়টি সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপু, এত চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। কারণ যখন আপনি বলছিলেন আমার মনে হচ্ছিল যে আসলে এই বিষয়টা এখন আমাদের এখনকার যে প্রেক্ষাপট সেটার সাথে একেবারেই উপযুক্ত একটা বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এই বিষয়টা সেটা হচ্ছে যে চিরস্থায়ী অস্থিরতা। যেটা বললেন আমরা সবাই হই কম বেশি, কিন্তু এটা যখন আমরা প্রতিটা জায়গায়, জীবনের প্রতিটা ক্ষেত্রে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে আগ পর্যন্ত যতগুলো ছোট ছোট বিষয়গুলো আমাদের সাথে হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যদি অনেক বেশি অস্থির থাকি, এংজাইটিতে ভুগি, তখন দেখা যায় যে আমাদের একটা ব্যক্তিত্বের একটা গঠনের মধ্যে পড়ে যায়, যেটা ট্রেইটের মধ্যে একটা পড়ে যায়, স্টেটের মধ্যে। এবং এটা যখন আমরা প্র্যাকটিস করতে থাকি এই অস্থিরতাটা আমাদের ব্যক্তিগত জীবনে, তখন এটার একটা চিরস্থায়ী ছাপ আমাদের জীবনে পড়ে যায়, যেটাকেই আমরা বলি পারপেচুয়াল লিম্বো বা চিরস্থায়ী অস্থিরতা। যদি উদাহরণ দিয়ে বলা যায় যে প্রতিটা জায়গায়, প্রতিটা বয়সে, প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু এই বিষয়টা দেখা যেতে পারে। এখন যে সিচুয়েশন বা কি পরিস্থিতি বলবো, সেই ক্ষেত্রে বলা যায় যে পারপেচুয়াল লিম্বো বা চিরস্থায়ী অস্থিরতাটা অনেক বেশি দেখা যাচ্ছে অ্যাডোলেসেন্ট গ্রুপের মধ্যে, ইয়াং অ্যাডাল্টদের মধ্যে। তারপর দেখা যাচ্ছে যারা নতুন মা হচ্ছে তাদের মধ্যেও এই বিষয়গুলো দেখা যাচ্ছে। এছাড়াও আমরা দেখি যে যেসব বাচ্চারা কিছুটা স্পেশাল চাইল্ড হয়, তো ওই মা বাবারা যখন প্রথম জানতে পারে যে তাদের বাচ্চাগুলো স্পেশাল হচ্ছে, তখন তাদের মধ্যে একটা অন্য রকমের একটা কষ্ট মিশ্রিত একটা অস্থিরতা কাজ করে। কিভাবে তাদেরকে ডিল করবে, কিভাবে তাদের খাদ্যাভ্যাস, তাদের দৈনন্দিন যে রুটিন, সেগুলো কিভাবে মেনটেন করবে, এগুলো নিয়ে একটা অন্য রকমের একটা অস্থিরতা দেখা যায়। তো এই অস্থিরতাটা যখন তাদের মধ্যে প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে হয়, তখনই সেটা আমরা দেখা যায় যে তাদের বিহেভিয়ারের মধ্যে তার এটা চিরস্থায়ী একটা ভাব চলে আসে। আমার একটা রিলেটেড এক্সপিরিয়েন্স মনে হয়, তুমি যখন বলছো আমার একটা ঘটনা মনে পড়লো। সেটা হচ্ছে আমার নিজের বোন, ওর বাচ্চাটার বয়স হচ্ছে 10 বছর এবং ও রাতে কখনোই খুব সাউন্ড স্লিপ ওর হয় না। এটা আমি যেমন খুব রিসেন্টলি জেনেছি, ওর সাথে কথা বলতে বলতে ও বলছে যে আমার তো রাতে কখনোই এভাবে ঘুম হয় না। তো কবে থেকে জিজ্ঞেস করলাম, পরে বললো যে বাচ্চা হওয়ার পর থেকে আমার আর কখনোই রাতে ভালো ঘুম হয় না। তো বাচ্চা কিন্তু এখন বড় হয়ে গেছে, বাচ্চা এখন পুরো রাত ঘুমায়, এখন আর বাচ্চার জন্য ওকে রাতে জাগতে হয় না, কিন্তু স্টিল ও কিন্তু ঘুমাচ্ছে না ঠিক করে। তার মানে ওই একটা চিরস্থায়ী অস্থিরতা এই জায়গাটাতে তার ভিতরে আছে। এই জায়গাটা আছে, হয়তো এতদিন এটাকে অ্যাড্রেসড হয়নি, কিন্তু আমরা ভেবে নেই যে এটা হচ্ছে মায়ের যে স্বাভাবিক টেনশন সন্তানদেরকে নিয়ে, ওটা থেকেই হয়তো ওনার মধ্যে এই বিষয়গুলো আসছে, কেয়ারিং ভাব থেকে। কিন্তু এটা যে আমাদের প্রত্যেক দিনের জীবনে কিভাবে আমাদেরকে একেবারে একটু একটু করে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে, সেটা কিন্তু আমরা টের পাচ্ছি না।
এবং অনেক সময় দেখা যায় শুধু আমি মায়ের কথা বলবো না, যেটা আমি বলেছি অ্যাডোলেসেন্ট গ্রুপ এবং ইয়াং জেনারেশন যারা, তাদের মধ্যে অস্থিরতাটা এমনভাবে কাজ করে যে মানসিকভাবে তারা এতটাই দুর্বল হয়ে পড়ে। এই অস্থিরতা কমানোর জন্য অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের সাথে নিজেদেরকে সংযুক্ত করে ফেলছে। কেননা আমার এই অস্থিরতা কমানোর একটাই উপায় যে আমি কোনো একটা কিছু ইনটেক যদি করে ফেলি, হয়তো কিছু সময়ের জন্য আমি স্থির থাকবো, আমি একটু রিল্যাক্স থাকবো। সো এই রিল্যাক্স থাকার জন্য তারা কি করে, এই নেশাজাতীয় দ্রব্যে জড়িয়ে পড়ে। মানে বলতে চাচ্ছ যে অস্থিরতা যেহেতু কোনোভাবেই থামাতে পারছে না, তখন সে হেলদি প্র্যাকটিসের সাথে কিছু আনহেলদি প্র্যাকটিসও স্টার্ট করে দেখার জন্য যে আসলে তার অস্থিরতা থামে কিনা। এখানে আমি আরেকটা কথা বলবো আপু, সরি আমি কাট করছি, সেটা হচ্ছে যে হেলদি প্র্যাকটিসটা যে কোনটা এটাই অনেক সময় তারা বোঝে না, তারা জানে না প্রপার ওই এডুকেশনের মধ্যে, তারা জানে না যে কোথা থেকে আমরা একটু এডুকেট হব যে কিভাবে আমাদের এই অস্থিরতাটা আমরা দূর করতে পারি। এটার জন্য আমরা যারা প্রফেশনালস যারা আছি তারা এটা নিয়ে কথা বলি, কিন্তু কয়টা মানুষ আমরা অ্যাওয়্যার হয়ে তাদের সাথে আমরা যোগাযোগ করতে যাই। তো আজকে কথা বলার উদ্দেশ্য এটাই যে এই অস্থিরতার কারণে দেখা যায় যে প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে, ইভেন এখন আরও বেশি বেড়ে গেছে। এই অস্থিরতার কারণে দেখা যায় যে মানুষ এমন কিছু করে ফেলছে, এমন অনৈতিক কোনো কিছুর সাথে জড়িয়ে যাচ্ছে যেটা কিনা সে নিজেও ভাবতে পারেনি যে সে এই কাজটা করতে পারবে। যেমন আমরা যদি বলি, এই যে গত 2 মাস ধরে আমাদের দেশে যা হয়েছে, তো সেখানে আমার নিজেরও তো বেশি কিছু ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের সাথে যখন কথা হয় ক্লায়েন্টরা তখন এই অস্থিরতা নিয়েই কথা বলে এবং দেখা যায় যে তাদের মধ্যে ঘুমের ডেফিসিয়েন্সি আছে, তারা ঠিকমতো অ্যাপেটাইটটা তাদের ঠিক নেই, তারা অন্যের সাথে কমিউনিকেট করা সেটাও হচ্ছে না, তারা প্রচণ্ড জাজমেন্টাল হয়ে যাচ্ছে এবং অল্পতেই তারা হুকড হয়ে যাচ্ছে, যাদের সাথে তাদের মূল্যবোধের পার্থক্য হচ্ছে তারা হুকড হয়ে যাচ্ছে, তাদের কথাগুলো তারা নিতে পারছে না। খুব ছোট ছোট ব্যাপারেই তারা প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে এবং এরপরে আবার তাদের মধ্যে গিল্ট ফিলিংও কাজ করছে যে আমি কেন এই কাজগুলো করলাম। তার মানে এটা বলছো তুমি এই অস্থিরতার ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে এই জিনিসগুলো, একদম ঠিক বলেছো। আচ্ছা, নানান রকম ভাবে মানসিকভাবে মানে আনস্টেবল থাকছে, মুড সুইং হচ্ছে, কারো কথা ঠিকভাবে নিতে পারছে না। কোনো ফিজিক্যাল ইম্প্যাক্ট আছে? এটা ফিজিক্যাল ইম্প্যাক্ট যেটা বললাম যে ঘুম হচ্ছে না, তারপর ক্ষুধা নষ্ট হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে যে ওই যেটা বললাম যে এমন কিছু আনহেলদি প্র্যাকটিসে তারা জড়িয়ে যাচ্ছে, এগুলি তো ফিজিক্যালি অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে, আমাদের ইন্টারনাল ড্যামেজগুলো অনেক বেশি হচ্ছে। ডেফিনেটলি এবং সেই সাথে আমরা অ্যাওয়্যারও হতে পারছি না যে অ্যাকচুয়ালি হেলদি প্র্যাকটিসগুলো কোনগুলো। চমৎকার। এই যে চিরস্থায়ী অস্থিরতা বলে যে একটা ব্যাপার আছে, সেটা সম্পর্কেই আসলে আমরা অ্যাওয়্যার না। আমরা মনে করতে থাকি যে অস্থির হয়েছি, আচ্ছা এটা তো কমেই যাবে, হতেই পারে, আমি যে কোনো একটা কিছু আমি ব্যস্ত হয়ে যাই। অনেকে অস্থিরতা কাটানোর জন্য আরো অন্য কোনো অস্থির কাজের ভিতরে ঢুকে যাচ্ছে। আমি যদি ছোট ছোট দৈনন্দিন জীবনের উদাহরণ দেই যে কিভাবে মানুষ চিরস্থায়ী অস্থিরতাটাকে নিজের মধ্যে নিয়ে নেয়, যেমন হচ্ছে সকালে বাচ্চাকে স্কুলে দিতে হবে, সেই জন্য দেখা যাচ্ছে ঘুম থেকে সে উঠতে পারবে কিনা, সকালে মা সারা ধরে ঘুমাচ্ছে না, অস্থির, আমি যদি উঠতে না পারি সকালে তো বাচ্চাকে স্কুলে দিতে হবে। বাচ্চা ঠিকমতো স্কুলে গেল কিনা বা স্কুলে তার কারোর সাথে কোনো সমস্যা হলো কিনা সেটা নিয়ে মার মধ্যে এক ধরনের অস্থিরতা। আমি জাস্ট একটা মানুষের পার্সপেক্টিভ থেকে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে যে বাচ্চা ঠিকমতো খেলো কিনা, বাচ্চা ঠিকমতো স্কুল থেকে আসলো কিনা, এরপরে তার পরীক্ষা, ও পরীক্ষার জন্য সে ঠিকমতো প্রিপারেশন নিতে পারবে কিনা, বাসার যে হাউস টিউটর আছে সে কি তাকে ঠিকমতো পড়াতে পারবে কিনা, এই যে দৈনন্দিন জীবনের ছোট 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 বিষয় নিয়ে, এটা গেলো শুধু বাচ্চা রিলেটেড। এরপর হচ্ছে আমার বাসার হেল্প যে আছে সে কি আজকে আসবে কিনা, আমাকে ঠিকমতো হেল্প করবে কিনা, এই বিষয়গুলো নিয়ে তাকে অনেক বেশি, ওই ভদ্রমহিলাকে অনেক বেশি উদ্বিগ্ন করে দিত, সে অনেক বেশি অস্থির থাকতো উনি। এরপর দেখা যাচ্ছে যে উনি সবসময় দেখা যায় কি যে আদার ফোকাসড পার্সন হচ্ছে আমাদের সাইকোলজিতে একটা টার্ম, যে সবসময় অন্যরা কি মনে করছে সেটাকে অনেক বেশি ফোকাস করে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে উনি যেটা করলেন যে আমাকে সবসময় এমনভাবে থাকতে হবে যেন কেউ আমাকে কিছু কথা খারাপ বলতে না পারে, এই যে আমাকে মানুষের গুড বুকে থাকতে হবে, এইটাও নিজের ভেতর নিয়ে নেওয়া, এই ভ্যালুটা বা এই স্টেটমেন্টটা তাকে কি করছে, আরো অস্থির করে দিচ্ছে। এবং এই অস্থিরতাগুলো হাজার হাজার ছোট 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 টাইনি লেভেল থেকে শুরু করে অনেক বড় যে কোনো ব্যাপারে সে এত বেশি অস্থির থাকছে যে এটা তার মধ্যে একদম পার্মানেন্ট হয়ে গেছে। এবং এই যে অস্থিরতা, আমি যতটুকু বুঝতে পারছি তোমার কাছ থেকে, তিনি কিন্তু ইনিশিয়ালি কোনোভাবেই বুঝতে পারেন না যে এই অস্থিরতা নিজেই লালন করছেন এবং
এই চিরস্থায়ী অস্থিরতা তার ভেতরে গেঁথে বসে যাচ্ছে। এটা বুঝতে বুঝতে অনেকগুলো বছর হয়তো পার হয়ে যায়। একদম একদম অনেকগুলো বছর পার হয়ে যায়, এবং যখন দেখা যায় যে এটার ফিজিওলজিক্যাল যে সিমটমগুলো আছে, যেমন আমি কারোর সাথেই ঠিক মতো কথা বলতে পারি না, আমি এক জায়গায় স্থির হয়ে বসতে পারছি না, আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না ফাংশনালভাবে, আমার ঘুম কমে যাচ্ছে, আমি কিছুই খেতে পারছি না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, বা আমার একটু জ্বর আসলেই আমি কি এখন মরে যাব, এই টেনশনটা চলে আসা, এগুলোও হচ্ছে ওই অস্থিরতা, চিরস্থায়ী অস্থিরতার একটা প্রতিফলন। চমৎকার বলেছো। আমাদের বিরতির সময় হয়ে এসেছে, একটা বিরতি নিয়ে আবার আসছি। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। চলছে প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে খাদিজা মৌরির সাথে চিরস্থায়ী অস্থিরতা এই বিষয়ের উপর। মৌরি, যেখানটায় ছিলাম যে চিরস্থায়ী অস্থিরতা যে একজন ব্যক্তির ভিতরে লালিত হচ্ছে, সেই ব্যক্তিটি আসলে দীর্ঘ সময়ের পরে বুঝতে পারেন যে তার ভিতরে একটা অস্থিরতা আছে। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যে তুমি যেরকম বললে যে একজন ভদ্র মহিলা তার দৈনন্দিন জীবনটা এরকম বাচ্চাকে কেন্দ্র করে বা বাড়ির অন্য মানুষদেরকে কেন্দ্র করে সে যত অস্থির হয়ে প্রতিদিনের জীবনটা সে ডিজাইন করেছে অস্থিরতাপূর্ণ, একটা সময়ের পরে হয়তো বাচ্চাটি বড় হয়ে গেছে, বাড়ির অন্য মানুষের সদস্য সংখ্যাও তখন কমে গেছে, একটা সময়ের পরে কিন্তু এই কাজগুলো কমে যায় এবং তখনও কিন্তু এই মানুষটি স্থির হতে পারে না। এবং আমি আরেকটা মজার কথাটা বলি, যে আমরা জানি যে বিহেভিয়ারকে শেপ করে অনেকটা আমাদের পরিবেশ, তাই না? যে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশের কিছুটা প্রতিফলন বা প্রভাব কিন্তু আমাদের ব্যক্তিত্বের উপর পড়ে। তো আমি যখন দেখব যে একটা মা প্রতিদিন প্রতিটা ব্যাপারে সে অস্থির হয়ে আছে, তো সেটা কিন্তু দেখা যায় অনেক সময় বাচ্চাদের মধ্যেও চলে আসে। অবশ্যই না, বাচ্চাদের মধ্যেও চলে আসে, এবং খুব ছোটোখাটো ব্যাপারেও এই অস্থিরতার কারণে দেখা যায় যে বাচ্চাটা সে যখন বড় হয় তখন একেবারেই সে তার মার মতোই রোল প্লে করছে প্রতিটা জায়গায়, যে সে অস্থির হয়ে যাচ্ছে। এবং দেখা যায় যে এই মার কথাই যদি বলি, বাচ্চা বড় হওয়ার পরেও তখন মায়ের টেনশন কমে না, তখন সে যে অবস্থায় থাকে সেটা নিয়ে তখন আবার তার টেনশন শুরু হয়। তো এই যে অস্থিরতাটা, সেটা আসলে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সেটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে আজকে কথা বললে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা সেই নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু এই যে কোথায় কোথায় আসলে আমি অটোমেটিক অস্থির হয়ে যাচ্ছি, এবং যে সময় সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে ওটাই লাগে যে এখন আর আমার অস্থির হওয়ার কিছু নেই, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না, আমি স্টিল অস্থিরই হচ্ছি এবং খুঁজে খুঁজে বের করছি কোথায় কোথায় অস্থির হওয়া যায়। এক্স্যাক্টলি, ওটা কিন্তু ইন্টেনশনালি তখন ব্রেন খুঁজতে থাকে, কারণ ব্রেন একটা মানে এমপ্টিনেসের মধ্যে দিয়ে ভুগতে থাকে, যে আমার মাথাটা ফাঁকা হয়ে গেল, যে আমার এখন আর এই অস্থিরতাটা নেই, জীবনটা এখন কেমন হয়ে গেল, সে মিস করতে থাকে এই অস্থিরতাটাকে মিস করতে থাকে। এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে নতুন নতুন আরো কোন কোন বিষয় নিয়ে অস্থির হওয়া যায় সেটা নিয়ে সে আরো উদ্বিগ্ন হয়ে পড়ে, যেটা কিনা দেখা যায় যে আমার কন্ট্রোলে নেই বা আমি ম্যানেজ করতে পারবো না, বা ওটা নিয়ে আমার না ভাবলেও চলবে, সেটা নিয়ে আমরা অস্থির হয়ে যাই। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপার থাকে যেটা নিয়ে আমরা অস্থির বা টেনশন আমরা করতে পারি, কিন্তু অতিরিক্ত যদি সেটা হয়ে যায় সেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বাজে প্রভাব পড়ে। যেমন যেটা হচ্ছে যে এখন আমার কাছে অনেক বেশি ক্লায়েন্ট যেটা আসছে, যে তারা দেশের পরিস্থিতি নিয়ে তারা এতটাই উদ্বিগ্ন, তারা আসলে ঠিকমতো ঘুমাতে পারছে না, তাদের অনেক বেশি তারা কাঁদছে, অনেক বেশি টেনশন করছে, এবং এই অস্থিরতা থেকে তারা বেরোতে পারছে না। অথচ ওনাদেরকে এই জিনিসটা যদি বুঝতে পারে যে কোন জায়গাটা এসে তাদের একটা লিমিটেশনটা রাখতে হবে, বাউন্ডারিটা আমরা কোথায় সেট করব, যে এর বেশি আমরা যাব না, এর বেশি আমরা ইনফরমেশন নিব না, যে জায়গাটা থেকে না নিলে আমরা হয়তো একটু ভালো থাকতে পারবো, সেটাই তারা অনেক সময় বুঝে উঠতে পারে না। আরেকটু ভেঙে বলবে এই যে বাউন্ডারির জায়গাটা, ইনফরমেশন ওভারলোড, এই বিষয়টা হচ্ছে যে যদি বলি এখন ইয়াং জেনারেশন, এখানে তুমি অস্থিরতার একটা ভিন্ন ক্ষেত্রের কথা বললে। আমরা এর আগে প্রথমে বললাম যে একজন হাউস হোল্ডে কিরকম ভাবে অস্থিরতা চলতে থাকে, এটা আরেকটা সেক্টর এবং খুবই ইম্পর্টেন্ট সেক্টর, যে সমসাময়িক প্রেক্ষাপট সেটি নিয়ে আমরা সাধারণ মানুষ হিসেবে যারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছি, অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছি, এই সেক্টরটার ক্ষেত্রে। আচ্ছা, এটা যেটা হচ্ছে যে সমসাময়িক যে বিষয়গুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা মানুষ সকালে ৮টার সময় একবার খবর হচ্ছে, সে সেটাও শুনছে, সেম খবরটা সে 10টার সময়ও শুনছে, এবং
এক এক চ্যানেলে সেম খবর দেখাচ্ছে, কিন্তু সে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একই খবর শুনছে এবং শুনে দেখা যাচ্ছে অন্য কোনো কাজ করছে না এবং ওটা নিয়ে টেনশন করছে, এখন কি হবে, এখন কি হবে, দেশের এখন কি হবে, আমরা তাহলে কোথায় যাব। এই যে বিষয়টা, ওই জায়গাটা আমরা একটা বাউন্ডারি টানতে পারি যে আমরা যে কোনো একবার বা দুবার আমরা হয়তো নিউজটা নিতে পারি, নিউজটা আমরা শুনতে পারি। একদম প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে যদি আমরা প্রতিটা টক শোতে আমরা যদি একই কথা শুনি, তাহলে কিন্তু সেটাতে কি হচ্ছে, আমার ডেইলি লাইফে যে আদার্স যে কাজগুলো আছে আমরা কিন্তু সেগুলোতে সময় দিতে পারছি না। যেখানে আমরা একই ধরনের কথাবার্তা, একই জিনিস আমরা শুনছি। যেমন আজকে যদি কোনো একটা হাইলাইটেড নিউজ হয় যে কেউ একজন একটা জায়গায় যাচ্ছেন, তো সেই নিউজটা দেখা যাচ্ছে 10টার সময় সেম কথাটাই বলছে, 12টায়ও সেম কথা বলছে, কিন্তু যাকে নিয়ে কথা হচ্ছে ওনার কিন্তু কোনো কিছু আসছে যাচ্ছে না। প্রবলেমটা কোথায় হচ্ছে, আমরা যারা অস্থিরতার ভিতর দিয়ে আছি তারা তখন মনে হচ্ছে যে এরপর কি হবে, তারা সেখানে ফিউচার ওরিয়েন্টেড থাকে। নিয়েও সে প্রতি মুহূর্তে সকাল থেকে রাত পর্যন্ত একই জিনিস নিয়ে সে অস্থির থাকছে। হ্যাঁ, হয়তো সে একবার অস্থির হলেই হতো, সকালে সে নিউজটা পেয়েছে, একবার অস্থির হয়েছে, সারাদিন যদি সে এই জিনিসটা রিপিট না করতো তাহলে হয়তো অটোমেটিক্যালি তার অস্থিরতাটা একটু কমতে পারতো, কিন্তু তার অস্থিরতাটা প্রত্যেক মুহূর্তে রিনিউড হচ্ছে। শুধু সেটা না, আমরা দেখি যে আপু অস্থিরতাটা যেমন কমতে পারতো, আবার হচ্ছে যে আমাদের সময়টাও তো আমরা ওই একটা বিষয়ের প্রতি আমরা লাগিয়ে দিচ্ছি। আমাদের যে অন্যান্য আরও কাজ আছে, আমরা যেমন যারা প্রফেশনাল যারা আছে, বিভিন্ন প্রফেশনে যারা আছে, তারা তাদের ওই টাইমটাকে তারা তখন এই জায়গাটায় দিয়ে দিচ্ছে। তারপর তারা যেমন তাদের ফ্যামিলি লাইফে অন্যান্য কাজ আছে, সে কোনো জায়গায় সে কনসেন্ট্রেট করতে পারছে না। কেন? কারণ তার সমস্ত বিষয়গুলো ওই ওয়ান সেন্ট্রিক হয়ে গেছে এই কারণে। তো দেখা যায় যে এই অস্থিরতাগুলো ইদানিং দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে সেম বিষয়ের উপরে অস্থিরতার কারণে এটা অনেক সময় পার্মানেন্ট দিকে চলে যাচ্ছে, যেটা কিন্তু অ্যালার্মিং। ডেফিনেটলি এটা ভীষণ অ্যালার্মিং, এবং এটা একটা সময়ের পরে মানে শারীরিক অনেক ইম্প্যাক্ট নিয়ে আসে কিন্তু, তাই না? তুমি যেরকম বলেছো যে প্যানিক অ্যাটাক হয় বিভিন্ন সময়, একটা সময়ের পরে আর এই অস্থিরতা বডি নিতে চায় না। এক্স্যাক্টলি, একটা সময় পরে বডি আর এই অস্থিরতা নিতে চায় না, এবং দেখা যায় যে আমরা ইয়াং অ্যাডাল্ট যারা তাদেরকে দেখছি বা ইয়াং অ্যাডোলেসেন্ট যারা, তাদের মধ্যে এই অস্থিরতাটা অনেক বেশি এখন দেখা যাচ্ছে, অনেক বেশি দেখা যাচ্ছে। এবং এরপরে দেখা যায় যে তারা এমন কিছু অনৈতিক কাজ করে ফেলছে যেটাতে তারা নিজেরা অনেক মর্মাহত, এবং ওই বিষয়টা থেকে তখন তারা নিজেরা বেরিয়ে আসতে পারছে না। এবং বেরিয়ে আসার সহজ উপায় হিসেবে তারা দেখা যায় যে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের সাথে নিজেদের সম্পৃক্ততা দেখাচ্ছে, সেটা খুবই অ্যালার্মিং। খুবই অ্যালার্মিং। মাদকাসক্তি একটা এমনিতেই বড় অভিশাপ, মানে সমগ্র পৃথিবীরই জন্য, আসলে শুধু আমাদের সমাজেই তা নয়, এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ। সেখানটাতে যখন এই ধরনের অস্থিরতাপূর্ণ সময়ে আসে তখন এর প্রকোপটা বেড়ে যাওয়ার একটা বড় চান্স থাকে। এটা একটা হাই রিস্ক টাইম। এবং সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাদকাসক্তিতে আক্রান্ত ব্যক্তি শুধু ছেলেরাই নয়, মেয়েরাও আছে, বিভিন্ন বয়স, সব রকম বয়সের মানুষই এখন আসক্ত হচ্ছে। এই জায়গাগুলো আসলে অ্যালার্মিং, এবং আমাদের সচেতন হওয়াটা ভীষণ দরকার আছে। সে কারণেই আমাদের আজকের এই আলাপ, যে আমরা যেন এর মধ্যে চলে না যাই। আমার একটা এক্সপিরিয়েন্স মনে পড়ছে, এই যে সমসাময়িক ঘটনা থেকেই আমার যেমন আসলো, যে একজন ব্যক্তিকে আমরা পেয়েছিলাম যিনি এই আন্দোলনের সাথে ছিলেন এবং তারপর এই রিলেটেড কাজই করছেন। তিনি নিজে বলেছেন যে আমি আসলে প্রতিদিন প্রতি মুহূর্তে এই পরিবারগুলোর সাথে যখন আমার কাজ করতে হয় যারা এফেক্টেড, তখন আমাকে থামাতে পারি না। আমি অনেক কিছু করার চেষ্টা করি, আমি এক্সারসাইজ করি, আমি মেডিটেশন করার চেষ্টা করি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমার স্মোকিং অনেক বেড়ে গেছে। আমি আর কোনো কিছু ইউজ করছি, আমি অ্যালকোহল ট্রাই করার চেষ্টা করছি। এইরকম ধরনের কোনো না কোনো আনহেলদি হ্যাবিট এরকম সত্যিই পাওয়া গেছে, ডেভেলপ করা গেছে। তিনি যে স্বেচ্ছায় কাজটা করছেন বিষয়টা তা না, কিন্তু উনি ওনার জায়গাটাতে এত হতাশ যে সেখান থেকে তার এই জায়গাটি শুরু হয়ে গেছে। একদম আপু, একেবারে মানে কি বলবো, এর থেকে সত্যি কথা আর হয় না, বা এর থেকে এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা, তুমি যখন বলছিলে তখন আমার মনে হচ্ছিল যে আমি ইদানিং যে ক্লায়েন্টগুলোকে পাচ্ছি তাদের মধ্যে এক্স্যাক্টলি এই বিষয়গুলোই অনেক বেশি। তো তারা আসলে নিজেরাও বোঝে না যে কোন জায়গাটা এসে আমরা এই বিষয়গুলো আরেকটু কম চিন্তা করলে, বা কীভাবে কম চিন্তা করা যায়। তো এই কিভাবে বা ম্যানেজমেন্টের জায়গাটা
যখন তারা জানছে না তখনই তারা আনহেলদি প্র্যাকটিসের দিকে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি। আসার ব্যাপার হচ্ছে তারা কেউ কেউ চায় যে হেলদি ম্যানেজমেন্টের জায়গাটা আসলে কি সেটা তারা জানতে চায়, সে কারণেই তারা হেল্প নিতে আসছে, রাইট? এটা একটা বড় সচেতনতার জায়গা আমার মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই একটা জায়গা আমরা বোধহয় করতে পেরেছি যারা প্রফেশনালরা আছি, তাই না? আমরা আসলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কেউ আমাদের কাছে সাহায্য চাইতে আসছে তখন আসলে কোথায় যেন নিজেকে একটা পরিপূর্ণ মনে হয় যে না, একটা জায়গা আছে তারা এখানে আসতে পারছে এবং তাদের কথাগুলো বলতে পারছে, সহায়তা চাইতে পারছে। তো হ্যাঁ আপু, আমিও আপনার সাথে একমত যে এই সচেতনতাটা এখন অনেকের মধ্যেই চলে এসেছে। এবং শুধু শেয়ারিংও অনেক হেল্পফুল, হ্যাঁ তাই না? সেটাই আমরা এটা জানি যে শুধু অন্যের সাথে, যেটাকে আমরা বলি সাইকোলজিতে অ্যাক্টিভ লিসনিং, যে আমরা অনেক সময় কারো কথাটা যদি শুনতে পারি এমপ্যাথেটিক হয়ে এবং নন জাজমেন্টাল ভাবে। এখানে আরেকটা কথা বলা যায় যে এই যে নন জাজমেন্টাল মানুষজন আসলে এই যে অস্থিরতা থেকে সে সরার জন্য যে আনহেলদি প্র্যাকটিসটা করছে, বাট সে চাইছে এখন সরে আসতে কিন্তু সে পারছে না, কিন্তু এটা যে সে কার সাথে শেয়ার করবে তখন মানুষটা মনে করে যে আমি যদি এখন যাকেই বলবো সে তো আমাকে ভুল ভাববে, আমাকে খারাপ ভাবে নেবে। এই কারণে দেখা যায় যে আরও শেয়ারিং হচ্ছে না। তো এটা একটা আশার আলো যে আমাদের বাংলাদেশে এখন কিছু কিছু জায়গা আছে যেখানে এই সহায়তাটা পাওয়া যায়, কোনো মানুষকে একেবারে জাজ না করে তার কথাটা আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি। দারুণ। আমরা এই নন জাজমেন্টের জায়গাটা নিয়ে আরেকটু কথা বলবো একটা বিরতির পর। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে পারপেচুয়াল লিম্বো মানে চিরস্থায়ী অস্থিরতা, এই বিষয়ের উপর খাদিজা মৌরির সাথে। মৌরি, এই চিরস্থায়ী অস্থিরতা নিয়ে তো আমরা আসলে অনেকক্ষণই কথা বললাম এবং তার মধ্যে আমরা যেখানটাতে শেষ করেছি তুমি একটা সূত্র বলেছো আসলে যে শেয়ারিং খুব হেল্পফুল, এবং সেখানে যখন একজন মানুষ নন জাজমেন্টাল একটা এনভায়রনমেন্ট পায় তখনই আসলে শেয়ারটা করতে পারে। এই নন জাজমেন্ট ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং অস্থিরতাটা তৈরি হয় জাজমেন্টেড হওয়ার ভয়, রাইট? একদম। এইখানটাতে কি মানে একটু বলবে নন জাজমেন্ট মানে এই জাজমেন্টেড হওয়ার ভয়টা সম্পর্কে কি একটু বলবে? থ্যাংক ইউ আপু, খুব চমৎকারভাবে বলছে। আমি কিন্তু শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে আদার ফোকাসড পারসন। আমাদের অনেকের মধ্যে থাকে যে আমরা হচ্ছে গিয়ে অন্যরা কে কী বললো আমার কিছু যায় আসে না, আমি আমার মতো থাকবো। দ্যাট ইজ আমি সম্পূর্ণ আমার দিকে ফোকাসড, যেটা আমার ভালো লাগে আমি সেটাই করব যতক্ষণ না আমি জানি যে আমি কারো ক্ষতি করছি না। কিছু মানুষ থাকে যারা কিনা এতটাই স্ট্রংলি কথাগুলো বলতে পারে, আবার কিছু মানুষ থাকে যারা কিনা অন্যরা কি বলবে, আমি কোনো খারাপ কিছু করে ফেললাম কিনা, মানুষজন আমাকে খারাপভাবে দেখবে, তুমি ভালো ফ্রেন্ড না, সবাই তোমাকে ভালো কথা বলবে না। এই যে ছোটোবেলা থেকে এই মেসেজগুলো যখন আমরা নিয়ে নেই তখন কি হয় আমাদের মধ্যে মনে হয় যে আচ্ছা অন্যরা যেটা ভালো বলবে, যদি আমার সম্পর্কে ভালো বলে তাহলে আমি ভালো, অন্যরা যদি আমার সম্পর্কে খারাপ কিছু বলে দ্যাট মিনস আমি খারাপ। আমরা ছোটোবেলায় শুনি না, বলেছে যে ও বলেছে আমি এই কাজটা করেছি তার মানে আমি খারাপ। এই যে আমরা ছোটোবেলায় এই ছোটো 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 মেসেজগুলো নিয়ে নিই অন্যদের কাছ থেকে, এটাকে আমরা সাইকোলজিতে বলি আদার ফোকাসড পারসন। হ্যাঁ, আমরা কম বেশি সবাই আদার ফোকাসড এবং সেলফ ফোকাস দুটোই, কিন্তু কিছু মানুষ থাকে যারা আদার ফোকাসটাকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে দেয়। এই আদার ফোকাসড মানুষগুলো যারা অতিরিক্ত অন্য মানুষকে বেশি প্রাধান্য দিয়ে দেয় তাদের মধ্যে দেখা যায় যে অস্থিরতাটা অনেক বেশি থাকে। কেন? কারণ অন্য মানুষ, আমি একটা কিছু করলে অন্য মানুষ আমাকে খারাপ বলবে, এই যে তার মানে আমাকে ট্যাগ করে দিল যে আমি খারাপ, মানে জাজমেন্টাল একটা স্টেটমেন্ট দিয়ে দিল, এবং আমি কি করলাম সেই স্টেটমেন্টটা আবার নিজের মধ্যে নিয়ে নিলাম। তো এটা আবার আমি আবার নিয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু আমি কিন্তু সেটাকে গ্রহণ করছি না, আবার ফেলেও দিতে পারছি না, একটা সংশয় কাজ করে। তো এই ব্যাপারগুলো আসলে প্রতিটা মানুষের আমাদের আমরা চারপাশে সবসময় দেখি কোনো না ছোটোখাটো ব্যাপার নিয়ে মানুষকে আমরা দেখি যে জাজ করছে, খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে, যে তুমি এই রকম কাজটা করলে এটা তো আসলে ভালো কাজ হলো না। অ্যাকচুয়ালি ওই মানুষটার কি প্রেক্ষাপটে কি সিচুয়েশনে সে এই কাজটা করছে সেটাকে আমরা না বুঝেই আমরা আমাদের মতো একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম। আরেকটা এক্সাম্পল মনে পড়েছে, একটু শেয়ার করি। খুব রিসেন্টলি আমার একজন কলিগের সঙ্গেই যেমন আলাপ হচ্ছিল, তো ও খুব ওর জায়গাটা থেকে শেয়ার করছিল যে ওর নামটা শুনে অনেকেই নাকি বলে যে আপনার নামটা আপনার সাথে মানায় না,
আপনার নামটা আরেকটু আধুনিক কিছু হলে খুব ভালো হতো, রাইট? Right. এই মেসেজটা সে কিন্তু নিয়েছে, হ্যাঁ, নিয়ে তার ভেতরে ধারণ করছে এবং তার নামটাকে সে ভালোবাসতে পারছে না, ভালোবাসতে পারছে না। তাই? হ্যাঁ, এবং এই একটা জাজমেন্ট তার এই যে কাছে একটা আসলো জাজমেন্ট যে যে আপনার নামটা তোমার আপনার সাথে পার্সোনালিটির মানায় সাথে না। যাচ্ছে না তোমার এই নামটা। তো এই যে মানুষজন এই কথাগুলো তাকে বলছে, সে কিন্তু নিয়ে নিচ্ছে, সে নিয়ে নিচ্ছে এবং সে কি করছে, এক এক সময় এক এক নামে সে চেঞ্জ হচ্ছে, কখনো আগেরটা পিছনে, পিছনেরটা আগে, এরকম করে করে সে করছে। কিন্তু একটা পর্যায়ে এসে দেখা যায় যে ওই মানুষটা হয়তো কোনো একটা প্রফেশনালের হেল্প নিয়ে তারা কিন্তু, অথবা নিজে নিজে অনেকটা সেলফ হেল্প যেটাকে বলে করে, তারা একসেপ্ট করে নেয় ব্যাপারগুলো। কিছু ব্যাপার থেকে যেগুলো একসেপ্ট করার বিষয়, তো এই একসেপ্টেন্সের জায়গা থেকে তখন তারা এই বিষয়গুলোকে নর্মালি নিয়ে নেয়। হ্যাঁ, দিস ইজ হু আই অ্যাম, এটাই আমি, চাইলেও আমাকে চেঞ্জ করা যাবে না। আমাকে যদি তোমার পছন্দ হয় এভাবেই পছন্দ করতে হবে, আর যদি পছন্দ না হয় করবে না, এটাই আমি। বাট ওইটা দ্যাট নিডস আ লং জার্নি। ইটস এ লং জার্নি, ইটস এ লং জার্নি, কারণ অ্যাকসেপ্টেন্স ইটসেলফ এমন একটা বিষয় যেটা বললেই সহজে চলে আসে না। ওটার জন্য একটা মানসিক প্রস্তুতি বা একটা অন্যরকম একটা প্রিপারেশন লাগে। তার মানে এই মানুষগুলোর ভেতরে আসলে অ্যাকসেপ্টেন্স খুঁজতে থাকা, ওই একটা স্ট্রাগল থাকে। হ্যাঁ, সে যে এই যে জাজমেন্টেড হচ্ছে, ফিল করছে, সে অন্যের কাছে অ্যাকসেপ্টেড হতে চায়, রাইট, সেই অ্যাকসেপ্টেন্সটা খুঁজছে। তার আগে সে নিজে আসলে নিজেকে অ্যাকসেপ্ট করতে নিজেই পারছে নিজেকে না। অ্যাকসেপ্ট করতে পারছে না। এটা প্রতিটা জায়গায় আমরা দেখি, এটা শুধু একটা জনের নাম না, এটা কাজের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। ইভেন আমরা একটা ছোট বাচ্চার মধ্যেও কিন্তু এই জিনিসটা আমরা ইনজেক্ট করে দেই, যে কিভাবে আমরা অন্য মানুষের এই কথাগুলোকে আমরা নিয়ে নিব খুব ছোটবেলা থেকেই। যেমন তুমি যদি এই কাজটা না করো, ও কিন্তু তোমার সাথে খেলবে না, ও কিন্তু তোমাকে ভালো বলবে না। দ্যাট মিনস আমরা না চাইতেও এই মেসেজটা আমরা ওই বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। আমরা হয়তো বুঝতেও পারছি না যে আমরা তাকে কি বলছি, কিন্তু আমরা এই কাজটা করছি। এবং এর ফলে কি হচ্ছে, ওই বাচ্চাটা যখন বড় হচ্ছে তখন সে বুঝে নিচ্ছে যে আমি একটা কাজ করব, এর প্রেক্ষাপটে আমাকে অবশ্যই আমার জাজমেন্ট না, অন্য কেউ যদি ঠিক বলে কাজটা ঠিক হয়েছে তাহলে এটা ঠিক। সামান্য একটা রান্নার কথাও যদি ধরি, কেউ যদি আমার রান্নার প্রশংসা করে তার মানে রান্নাটা ভালো হয়েছে, আদারওয়াইজ রান্নাটা কিন্তু ভালো হয়নি। কেউ হয়তো খেয়ে উঠে গেল, কিছু বললো না, কিন্তু যে মেসেজ নেয় সে নিয়ে নিচ্ছে যে রান্নাটা ভালো হয়নি, এই জন্য কিছু বলেনি। বা আমরা কি করি, অন্যের কাছে জানতে চাই যে আজকে রান্নাটা কেমন হলো। বা আমরা যদি কোনো স্টুডেন্টের ক্ষেত্রে দেখি, তারা কোনো একটা প্রেজেন্টেশন করার পর বা কোনো একটা অ্যাসাইনমেন্ট করার পর তারা সব সময় অন্য মানুষকে দেখানোর জন্য বলে আচ্ছা কেমন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে কেমন হয়েছে, অন্যকে বললে আমাদের ভালো লাগে, কিন্তু এই জিনিসটা যখন প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে এটা হয়, তার মানে বোঝা যাচ্ছে যে ওই মানুষটা আদার ফোকাসড এবং সে অন্যের জাজমেন্টটাকে শুনতে চায়। কিন্তু সেই মানুষ ভ্যালিডেশন খুঁজছে, থ্যাংক ইউ, ভ্যালিডেশন খুঁজছে। আবার সেই মানুষটাই ভয় পায় যখন সে দেখে যে সে কিছু একটা করে ফেলার পর অন্য মানুষে তাকে জাজ করবে, অন্য মানুষে তাকে কিছু একটা বলবে, এটাকেই সে ভয় পায়। এটা একটা অ্যাকচুয়ালি চিরস্থায়ী অস্থিরতার দিকে এটা দিক। মানে একজন মানুষ যখন অনেক বেশি জাজমেন্টের ভয় থাকে, অনেক বেশি আদার ফোকাস থাকে যে অন্যকেই খুশি করতে হবে, অন্যের অ্যাকসেপ্টেন্স পেতে হবে, অন্যের ভ্যালিডেশন পেতে হবে, সেই জায়গাটা এটা একটা অনেক বড় এংজাইটি দিতে থাকে কন্টিনিউয়াস প্রসেসে। সর্বক্ষণই আমি ভ্যালিডেশন খুঁজছি, না পেলেই আমি আর ভালো থাকছি না, রাইট রাইট? তো সেটাই অ্যাকচুয়ালি চিরস্থায়ী অস্থিরতা, এবং সেটা নিয়ে আমরা কথা বলছি। আরও একটা যেমন মনে পড়ে গেল আমার, যে কিছু মানুষ থাকে যারা খুব একাডেমিক কিংবা প্রফেশনাল জায়গাটাতে আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে, নিজে থেকেই সে ওভাবেই হয়তো ড্রিভেন, সে হয়তো এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভার, বাট স্টিল সে সন্তুষ্ট হতে পারছে না, স্টিল তার ভেতরে একটা অস্থিরতা আরো কিছু অ্যাচিভ করার, যেটা হ্যাঁ অনেক ক্ষেত্রে পজিটিভও আছে যে আমি কখনোই থামবো না, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব বড় নেগেটিভ ইম্প্যাক্টও রাখে, যে সে কিছুতেই তার স্বাভাবিক জীবনে আসতে পারছে না, অ্যাচিভমেন্টের প্রত্যাশায় সে এমনভাবে ইনভেস্টেড হয়ে আছে যে তার স্বাভাবিক জীবনটা কি সেটাই সে জানে না, কোথায় থামতে হবে সে জানে না। হ্যাঁ, কোথায় থামতে হবে সেটা আমরা জানি না। আরেকটা জিনিস যেটা আমার এই কথাটা শুনে মনে হলো, যে আমরা একটা টার্ম ব্যবহার করি, ইটস ওকে নট টু বি ওকে। তো এই যে মাঝে মাঝে আমি ভালো নেই বা আমি হয়তো জিনিসটা পারছি না, এটা যে হতে পারে, এই স্টেটমেন্টটা কিন্তু আমরা আমাদেরকে কখনোই দিতে চাই না। আমরা তো কখনো শিখি না এইভাবে, না যে ইটস ওকে নট টু বি ওকে, এটা তো আমরা কখনো শিখি না, আমরা তো সবসময় শিখি যে ইটস নট ওকে টু বি নট ওকে, রাইট।
তো তোমাকে সবসময় ঠিক থাকতে হবে, এই যে সবসময় তোমাকে ঠিক থাকতে হবে, এই মেসেজটা আমরা ছোটবেলা থেকে অনেকে নিয়ে নিই। যারা আমরা এই মেসেজটা নিয়ে নিই, কিন্তু দেখা যায় যে আমাদের বাস্তবতাটা অন্যরকম হয়, যে সবসময় আমাকে ঠিক থাকতে আমি পারছি না, তখন কনফ্লিক্টটা নিজের ইন্টারনাল কনফ্লিক্টে অনেক বেশি হয়, যে আমি কেন পারছি না, কিন্তু আমাকে তো ঠিক থাকতে হবে। তখন ওইটা থেকে অস্থিরতাটা ডেভেলপ করে, এবং দেখা যায় যে অনেক সময় এমন কিছু কাজের সাথে তারা জড়িয়ে পড়ে যেটা হয়তো তারা নিজেরাও চায় না। হ্যাঁ, ডেফিনেটলি। এবং অস্থিরতাটাকেও তখন সে ম্যানেজ করতে পারে না, সেই অস্থিরতা হয়তো তাকে একটা হাই ব্লাড প্রেশারের মতো অসুখ নিয়ে এনে দিচ্ছে, শ্বাসকষ্ট বা আস্থমা এনে দিচ্ছে, প্যানিকের কারণে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এই স্ট্রেস থেকে কিন্তু নানান রকম আরো অন্য হরমোনাল ডিসফাংশন সেগুলো হতে থাকে। হাইপোথাইরয়েডিজমের একটা বড় কারণ কিন্তু মেন্টাল স্ট্রেস, তাই না? তো এই জায়গাগুলো সম্পর্কে আসলে আমরা একদমই সচেতন থাকি না, যে এই স্ট্রেস যে আমরা এখন নিচ্ছি এটা আমার বডি আসলে কিভাবে রেসিপ্রোকেট করবে। আরেকটা বিরতি নিয়ে আসবো, এবং এসে অবশ্যই আমরা শুনবো যে কিভাবে আমরা এই চিরস্থায়ী অস্থিরতা থেকে নিজেদের ম্যানেজ করব। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, আশা করি সঙ্গেই থাকবেন। ছোট্ট বিরতির পরে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে খাদিজা মৌরির সাথে চিরস্থায়ী অস্থিরতা নিয়ে। মৌরি, চিরস্থায়ী অস্থিরতা কিভাবে আমরা ম্যানেজ করব? আচ্ছা, চিরস্থায়ী অস্থিরতাটা এটা প্রথমে তো চিরস্থায়ী হয় না, এটা তো একটু 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 করে যখন বিল্ড আপ হয় তখন সেটা চিরস্থায়ী পার্মানেন্টের দিকে যায়। তো এই চিরস্থায়ী অস্থিরতাটা ম্যানেজ করার আগেই একেবারে এটার কয়েকটা ধাপ আছে। যেমন যাদের একেবারে চিরস্থায়ী অস্থির দ্বারা হয়ে গেছে তাদের এক ধরনের ম্যানেজমেন্ট, আর যারা হওয়ার দিকে যাচ্ছে তাদের এক ধরনের ম্যানেজমেন্ট। তো আমি আসলে বলছি এখন যেটা কিনা ওভারঅল সবার জন্য যেটা কিনা এখন প্রযোজ্য, ওরকম কিছু একটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে আমাকে আগে জানতে হবে যে কোনটা আমার মানে লজিক্যাল যে মাইন্ডটা, আমি আমার লজিক্যাল মাইন্ডটাকে কতটুকু অ্যাক্টিভ রাখতে পারছি। আমরা যদি লজিক্যালি কোনো কিছু র্যাশনালভাবে চিন্তা করি, আচ্ছা আমি যে অস্থির হচ্ছি আমি কতটুকু সেফ, যেমন আমি একটা মায়ের পার্সপেক্টিভ থেকেই বলি, যেহেতু উদাহরণটা দিয়েছিলাম এর আগে, একটা মায়ের ছোট বাচ্চাকে স্কুলে দেওয়া থেকে শুরু করে সে অস্থির হয়ে যাচ্ছে, তো আমি যে অস্থির হচ্ছি এটা কি কোনোভাবে আমাকে হেল্প করছে আমার ওই কাজটা করার জন্য? আচ্ছা, নিজেই যখন নিজেকে প্রশ্নগুলো করবে, এর উত্তরগুলো যদি হয় যে না, তাহলে কিন্তু বোঝা যাবে যে সে তখন ওই জায়গাটা নিজেকে থামাতে পারবে। আবার যদি মনে হয় যে হ্যাঁ আমি অস্থির হলে দেখা যাচ্ছে যে আমি সব কাজ আরও ভালোভাবে করতে পারছি, সেক্ষেত্রে তখন তো কিন্তু দেখা যায় যে এটা আসলে অ্যাকচুয়ালি হয় না। কিন্তু র্যাশনালি আমরা চিন্তা করলে দেখি যে না, আমরা আসলে মানসিকভাবে অস্থিরতাটা থামাতে পারি যখন আমরা র্যাশনালভাবে নিজেকে প্রশ্ন করতে পারি যে না, এই জিনিসটা আমাদের করা যাবে না। ওকে। বিশেষ করে যেমন এই অস্থির হয়ে আমার বাচ্চার পরীক্ষা, আমি অস্থির হয়ে বাচ্চাকে আরও বকাঝকা করছি যেন সে আরও ভালো পড়ে, এটা কি আমার বাচ্চাকে পড়ার মনোযোগী করতে হেল্প করবে? যদি বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে না মা বকা দিলে আমি ভয় পাই, ভয় পেয়ে আমি পড়া ভুলে যাই, তখন পড়া ভুলে গেলে কি হয়, মা আরো বকা দেয়, তার মানে মা আরো অস্থির হচ্ছে। তার মানে তখন একটা মা হিসেবে কি করতে হবে, আমাকে ওই বকার জায়গাটায় নিজেকে, অস্থিরতার জায়গাটা নিজেকে থামাতে হবে যে না চলো আমরা মিলে এখন পড়াটা শুরু করি, আমরা জানি আমরা পারবো। নিজের চোখে আয়নাটা ধরবো, নিজের চোখে আয়নাটা ধরবো, চমৎকার একটা কথা। এরপর যেটা করতে পারি, আমরা বাউন্ডারি টানতে পারি। আচ্ছা, বাউন্ডারিটা যেটা, সেটা হচ্ছে যে আমি যে অস্থির হব, আমি এই যে যেটা বললাম, যে কিছুক্ষণ আগে বললাম না যে সকালেও একটা খবর দেখছি, সন্ধ্যায় একটা খবর দেখছি, রাতেও একই খবর দেখছি, সেই জায়গায় আমার বাউন্ডারিটা আমি রাখতে পারি যে আমি খবরটা যদি দেখি আমি একবারই দেখব বা দুবার দেখব, প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতিটা চ্যানেলে যে খবর হয় সেটা আমি দেখব না। আমি আমার এখানে টাইমের একটা বাউন্ডারি আমি টেনে দিতে পারি। তারপর হচ্ছে যে এই যে আমি এত বেশি অস্থির হচ্ছে যে বিষয়টা নিয়ে, ওটা আমাকে কিভাবে সাহায্য করছে বা ওটা আমার জন্য কতটা জরুরি, এইটা যে এই প্রশ্নটা যদি আমরা আমাদেরকে করতে পারি তাহলে আমরা কিন্তু অনেকটা আনসার পেয়ে যাব। তাহলে বাউন্ডারিটাও টানা সহজ। বাউন্ডারিটাও টানা সহজ। এরপর হচ্ছে যে যে বিষয়গুলো আমাকে অনেক বেশি অস্থির করে দিচ্ছে সেগুলোকে আমরা আনফলো করতে পারি, মিউট করতে পারি। এটা সামাজিক প্রেক্ষাপট থেকে কথাটা বলা। আবার এমন হয় যে এমন কিছু আমাদের আত্মীয় বা আমাদের প্রতিবেশীরা থাকে যাদের, বা আমার এমন কিছু মানুষজন থাকে, বন্ধু বান্ধব, যাদের অ্যাকশন আমাকে অনেক বেশি অস্থির করে দেয়। কারণ আমরা অনেকটা সময় হয়তো কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে থাকি, তাই না? তো এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যায় যে অনেক সময় মানুষ, আমি একটা কমেন্ট করেছি, এই কমেন্টের প্রেক্ষিতে কি কমেন্ট কে কে করলো সেটা একটু দেখি, ওটার কারণে অনেক বেশি অস্থির মানুষ হয়ে যায়।
আমি একটা কমেন্ট করেছি, কে কয়টা লাইক দিল, আদৌ দিল কিনা, এটা বারবার দেখা, এটাও কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি করে। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা যেটা করতে পারি, আমরা নিজেকে বলতে পারি যে আমার স্টেটমেন্ট আমি দিয়েছি, কেউ লাইক করলো কি করলো না সেটা তার ব্যাপার। সেক্ষেত্রে আমরা নিজেকে ওই জায়গাটা মিউট রাখতে পারি অথবা আনফলো করে রাখতে পারি, বা ফলো না করলাম। আচ্ছা, নিজেকে জাস্ট সরিয়ে নিয়ে আসো সব জায়গায়, সব ক্ষেত্রে। আমি যে সব জায়গায় ভালো হব সেটাও না, আবার সব জায়গায় যে আমি খারাপ হব সেটাও না। যেটা বললাম যে ইটস ওকে নট টু বি ওকে। মাঝে মাঝে আমি হয়তো ভালো থাকবো, মাঝে মাঝে হয়তো থাকবো না। এই একসেপ্ট করে নেওয়ার এই বিষয়টাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের অস্থিরতাটা কমানোর জন্য। আমি সবার কাছে ভালো থাকতে পারবো না, এটা সম্ভব না। একসেপ্ট করে নেওয়া, ভেরি নাইস। এই যে আদার ফোকাসড হয়ে যাওয়া, সেটার সাথে বোধহয় এটা খুব রিলেট করছে। এটা রিলেট করছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা আদার ফোকাসড হব, একেবারেই যে হব না তা না, কিন্তু আমাদের একটা ব্যালেন্স লাগবে, বাউন্ডারি, একটা ব্যালেন্স লাগবে, এবং একটা বাউন্ডারিও টেনে নিব যে কতটুকু আমি আদার ফোকাসড হচ্ছি এবং কতটুকু আমি হচ্ছি না। কেউ আমার প্রশংসা করলে আমি খুশি হব, আমার ভালো লাগবে, কিন্তু কেউ আমার একটা নিন্দা করলে সেটাও যে সাথে সাথে আমি নিয়ে নিব, সেটাও যেন না হয়। যেন আমার মধ্যে একটা সেলফ ফিল্টার থাকে, যে আমি ওই কথাটাকে ফিল্টার করতে পারি যে অ্যাকচুয়ালি কথাটা উনি যে আমার সম্পর্কে বলেছেন, আমি কি আসলেই তা? যদি আমার মধ্যে আসে যে না, আমি অ্যাকচুয়ালি তা না, তাহলে আমি সেই কথাটা নিজের মধ্যে গায়ে মাখালাম না। ওকে, সেটাকে আমি রিজেক্ট করতে পারি। সেটাকে আমরা বলি ফিল্টার। একটা ফিল্টার আমার মধ্যে যদি থাকে, আমি তাহলে অস্থিরতাটা কমাতে পারবো। নাইস। কিছু হেলদি প্র্যাকটিস যদি আমরা আনতে চাই, যে আমার লাইফস্টাইলের মধ্যে কিছু জিনিস আমি হেলদি প্র্যাকটিস করব অ্যাজ সেলফ কেয়ার, হ্যাঁ, সেরকম কিছু যদি বলো। এটা হতে পারে কিছু মেডিটেশন আছে, এর মধ্যে মাইন্ডফুলনেস মেডিটেশনটা অনেক ইম্পর্টেন্ট, এবং সেলফ অ্যাফার্মেশনটা অনেক ইম্পর্টেন্ট। কিভাবে করব? এটা হচ্ছে আই অ্যাম হু আই অ্যাম। ওকে, নিজেকে বলা যে আমি যা আমি তাই, এবং আমি জানি যে আমি আমার জন্য যা আমি করছি আমি বেস্ট করছি। আমি যে কোনো কাজ করার জন্য যেটা আমি করতে চাই, আমি চাইলে আমি করতে পারবো, কারণ আই নো আই এম কেপেবল। এই যে এই ধরনের কিছু স্টেটমেন্ট নিজের সম্পর্কে সবসময় নিজেকে দেয়া, এবং কিছু মানুষ অ্যাকচুয়ালি আমরা মানে অন্যের কাছ থেকে জানতে চাই, যেটাকে আমরা বলি যে আদার ফোকাস, যেটা বলো ওটা যে সেলফ ফোকাসড হয়ে। এক্স্যাক্টলি, আমি যদি নিজেকে বলি, নিজে ভ্যালিডেশন করতে পারি, এবং আমি যদি আমাকে বলি যে, আমরা দেখা যায় যে অনেক সময় বলি না যে আমাকে কেউ পছন্দ করে না, আমি আসলে এই কাজটা পারি না, তখন নিজেকে আবার নিজে চ্যালেঞ্জ আমরা করতে পারি, আসলে কি তাই? আমাদেরকে কি কেউ পছন্দ করে না? তখন কিন্তু আমরা উত্তর পেয়ে যাই যে না, কিছু মানুষ আছে যারা আমাকে অ্যাকচুয়ালি অনেক পছন্দ করে। আমাদের খুব এরকম জেনারেলাইজ করে মন্তব্য করার আসলে অভ্যাস, যে কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে, একটা বিজ্ঞাপনের একটা মনে পড়ে যায় যে আমাকে কেউ খেলায় নেয় না। খুব সুইট করে বলেছে ওই বাচ্চাটা, কিন্তু এরকম ভাবে আসলে আমরা ছোটবেলা থেকেই ভাবতে শিখি যে কেউ করে না, কেউ নেই। কিন্তু আসলে কি তাই? যখন আমরা নিজেদেরকে ওই চ্যালেঞ্জটা করি, আসলে কিন্তু দেখা যায় যে কেউ না কেউ থাকছে। অবশ্যই। তো এটাকে আমরা বলি কনফ্রন্টেশন। আমরা যখন সেলফ কনফ্রন্টেশনটা আমাদের মধ্যে, যখন আমরা নিজেকে কোয়েশ্চেন করতে পারবো, আমরা র্যাশনালি তখন অনেক কিছু উত্তর আমরা পেয়ে যাব। ওকে, তো সেইখানটা তো একটু কনফ্রন্ট আমরা করতে পারি, নিজেদেরকে জিজ্ঞেস করতে পারি। আর এছাড়া বাকি জায়গাটাতে তো অ্যাকচুয়ালি ডেইলি লাইফে যা আছে, নিজের যত্ন নেওয়া, এর কোনো বিকল্প নেই। সেগুলো যেন সবাই করি, এবং অবশ্যই যেন কোনো আনহেলদি প্র্যাকটিসে আমরা না যাই, সেই প্রত্যাশা আমরা করব আমাদের দর্শকদের কাছ থেকে। অনেক ধন্যবাদ মৌরি, আজকের এই মানে খুব ইনফরমেটিভ আলোচনা আজকে হলো, এবং খুব চমৎকার একটা বিষয়ের উপরে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর প্রমিসেসকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের জন্য, যেখানে আমি আমার কথাগুলো বলতে পেরেছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। আশা করি আগামী অনুষ্ঠানেও সঙ্গে থাকবেন। খুদা হাফেজ।